তাহলে প্রতিকূলকে আর ধরে রাখা গেল না। আচ্ছা, শুধু কি প্রতিকূল রহমান ছাড়া যে সৃজন বা দীপশিতা, তাদের নিয়েও যে গন্ডগোল পাচ্ছে তা তো বোঝা গিয়েছে ইতিমধ্যে। কিন্তু কেন এই অবস্থাটা হলো, এটা তো একটা ব্যাখ্যা করা দরকার, কিন্তু ব্যাখ্যাটা পরে হবে। আগে একটু বলি যে এই যে সিপিএম দল যারা মুখে গণতন্ত্রের কথা বলে, দলীয় শৃঙ্খলার কথা বলে, এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের যে কথাটা বলে, তাদের সঙ্গে একদম বিপরীতে দক্ষিণপন্থী বিজেপির কিন্তু একটা সাযুজ্য রয়েছে। বিজেপিও একই কথা বলে, দেখবেন দলীয় শৃঙ্খলার কথা বলে, সততার কথা বলে, রাজনৈতিক আদর্শের কথা বলে। কারণ বিজেপির উদ্ভব হয়েছে কোত্থেকে? আরএসএস নামক দলের থেকে, জনসংঘের হাত ধরে। এই যে তাদের মধ্যে বামপন্থী দলের, দক্ষিণপন্থী দলের এই যে অভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে একটা মিল খুঁজে পাবেন আপনারা। দুটি দলই দলীয় আদর্শের ভিত্তিতে চালিত হয়। সে আদর্শ ভালো কি খারাপ সেদিকে নজর না দিলেও চলবে, কারণ পৃথিবীতে কোনো রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় দর্শন চূড়ান্ত হতে পারে না, অ্যাবসলিউট হতে পারে না, আমরা জানি সেটা যুগে যুগে পরিবর্তিত হতে থাকে। অথচ এই দলগুলো সে কথা কি বিশ্বাস করে? বিশ্বাস করে হয়তো, কিন্তু বিশ্বাস করেও লোককে বিশ্বাস করাতে চায় না, বিশেষ করে কর্মী সমর্থকদের বিশ্বাস করাতে চায় না। কি করে? গুলে খাওয়াতে চায় এই সমস্ত রাজনৈতিক আদর্শ, সেই বুর্জুয়া, সেই পুঁজিবাদী বিভিন্ন কথা, জানে যে আজকের সঙ্গে হয়তো মিলছে না, আজকের যুগের সঙ্গে মিলছে না, আজকের ক্ষমতা দখলের যে লড়াই তার সঙ্গে মিলছে না, তবু কর্মী সমর্থকদের সেটাই বোঝাতে থাকে। এবং তার ফলে কি হয়, যে সমস্ত কর্মী সমর্থক এই কথাকেই চূড়ান্ত বলে মনে করে দলের জন্য প্রাণ বাজি রাখতে রাজি হয়ে যায়, তাদের খুব বিপদ হয়। যখন তারা দেখে না, এটা তো ঠিক নয়, এই সমস্ত আদর্শ টাদর্শ তো ঠিক হচ্ছে না, মিলছে না, তখনই সমস্যা হয়। কিন্তু তাদের অভিমত, মানে শীর্ষ নেতৃত্বের অভিমত হয় সমস্ত সময় দুটো দলেরই। তারা যে আদর্শের কথা বলেছে, যে কথা বলে যাচ্ছে, সেটাই শেষ কথা। আর সমস্যা শুরু ঠিক সেখান থেকে। ফলিত রাজনীতির মূল কথা হচ্ছে ক্ষমতা। সেই ক্ষমতা অর্জনের জন্য আদর্শের উপর ভর দিয়ে চলতে গেলে মূল লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না বহু সময়। আর যখনই দলের মধ্যে কেউ দলীয় লাইনের বাইরে গিয়ে কথা বলতে চাইছেন, তখন দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের জায়গায় একনায়কতন্ত্রের একটা চেহারা পরিস্ফুট হতে থাকছে। ফলে বিরুদ্ধ যে মত, সেটা সংখ্যাগরিষ্ঠ মতের তলায় চাপা পড়ে যাচ্ছে। এবং তা যদি নাও পড়ে, অধিকাংশ সময় দলীয় শৃঙ্খলার বন্ধনে নিজেদের বেঁধে রাখতে হচ্ছে, মুখ খুলে কিছু বলতে পারছেন না। এই দলীয় শৃঙ্খলা রাজনৈতিক আদর্শের দোহাই দিয়ে সেখানে কিন্তু শীর্ষ নেতৃত্ব নিজেদের মতো বাস্তব পরিস্থিতিটাকে বুঝে নিয়ে আবার সেই মতটাই চাপিয়ে দিতে থাকেন। দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়, কিন্তু কেউ টু শব্দটি করতে পারে না। দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে ক্ষমতা অর্জন যে সবসময় সম্ভব হয় না, সে কথা শীর্ষ নেতারাও জানেন। সেই কারণেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উদগ্র হয়ে পড়েন। এই যে বামপন্থী সিপিএম আদিমকালের বস্তা পচা ধ্যান ধারণা আঁকড়ে পথ চলার জন্য বলতে থাকে বুর্জুয়ার পুঁজিবাদী শক্তি কমিউনিটির সত্য। অন্যদিকে একইভাবে বিজেপির মতো হিন্দুত্ববাদী দল বলতে থাকে অহিন্দুদের কোনো ঠাঁই নাই ভারতে, সবাইকে হিন্দু হতে হবে। আমরা এবং অন্য, আমরা এবং অপর, এই যে বিভাজনটা তৈরি হয়, তাতে দলে লাভ হয় একটা, কিন্তু সমাজে ফাটল ধরে যায়। কিন্তু এই সব দলের কিছুদিন বা কিছু বছর ক্ষমতায় থাকা সম্ভব হলেও যখন তারা ক্ষমতা থেকে অপসৃত হয়, তখন তাদের খোলনলচি খুলে পড়ে। আজ সিপিএম এর সেটাই হয়েছে। শুনে নিন আপনারা একটু। আমার অনুজ এক সাংবাদিক রিমি শীল কি বলছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সিপিএমের অন্দরে কিন্তু একটা দোলাচল ক্রমশ স্পষ্ট হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে তরুণ তুর্কি নেতাদেরকে সামনে রেখে যে সিপিএম একসময় লড়াইয়ের কথা বলেছিল, সিপিএম যে পক্ষকেশীদের দল নয় সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে এই তরুণ নেতাদের একাংশের মধ্যেই একটা বিদ্রোহের ছাপ দেখা দিয়েছে, বা তারা বিদ্রোহী একটা মনোভাব তারা সর্বসমক্ষে আনছেন। তার মধ্যে প্রতিকুর রহমান, যিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তিনি কিন্তু যে সরাসরি আক্রমণ করেছেন বৃহস্পতিবার, তা কিন্তু বলা চলে যে তিনি রাজ্য সিপিএম এর বিরুদ্ধে নয়, বরং একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তার সরাসরি আক্রমণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
রাজ্য সম্পাদকের বিরুদ্ধে তিনি কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং ক্ষোভ উগরে বলেছেন যে মোহাম্মদ সেলিম গব্বর সিপিএম এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তিনি লবিবাজির শিকার হয়েছেন এবং দলেই তার বিরুদ্ধে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন এমনটা মন্তব্য করেছেন। এবং তিনি তার দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার ক্ষোভ হচ্ছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। মোহাম্মদ সেলিমের সঙ্গে সহমত যদি পোষণ করা যায় তাহলে দলে তার পদোন্নতি হবে, এবং যদি মোহাম্মদ সেলিমের সঙ্গে হ্যাঁ না মেলানো যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে একটা চরম দ্বন্দ্ব তৈরি হবে বা ষড়যন্ত্র তৈরি হবে, তেমনটাই তিনি কিন্তু মত রেখেছেন। শুনলেন আপনারা রিমির কথা। রিমির সঙ্গে কথা হয়েছে সিপিএম নেতৃত্বের বিভিন্ন জনের, প্রতিকূলের সঙ্গেও কথা হয়েছে, শুনে নিলেন। এই যে প্রতিকূল বলছে, এই কথাগুলো কিন্তু দলের অভ্যন্তরে অনেকদিন বলেছে। আমি ব্যক্তিগতভাবে জানি যুব নেত্রী একজন জেলা আমাকে একই কথা বলছে। শুধু সে বলেনি, বলেছে যে এরকম অনেকেই ভেতরের মধ্যে এই ধরনের তাদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে, কিন্তু কিছু বলতে পারা যাচ্ছে না। বললে কি হচ্ছে, অন্যরা লেগে পড়ছে তাদের পেছনে। কাজেই সেখানেও ওই যে সংখ্যা গুরু আর সংখ্যা লঘু, সেই যে ফাটলটা সেটা কিন্তু রয়ে গেছে, সেই যে ফারাকটা রয়ে গেছে। সেখানেও সংখ্যালঘু ওপরে সংখ্যাগুরুদের মত চাপিয়ে দেওয়াটা সমস্ত সময় চলতে থাকে, একই জিনিস চলতে থাকে। যেমন এখন দেখতে পাচ্ছি সিপিএম এর শীর্ষ নেতৃত্বের কোনো শিক্ষা হয়, ক্ষমতায় থাকা অবস্থায় তারা যখন বুঝতে পারে আদর্শ আর শৃঙ্খলার কথা বলে ক্ষমতা ধরে রাখা যাচ্ছে না, তখন তারা স্বাভাবিকভাবে বাস্তবোচিত কিছু পন্থা গ্রহণ করতে থাকে। কারা করে? যারা শীর্ষ নেতৃত্ব তারা করতে থাকে। কিন্তু মুখে কি বলে? আদর্শ আর শৃঙ্খলা শেষ কথা, সেই কচকচি করে দিতে হয়। বিজেপিও সেই কাজে করেছিল। মুখে তারা নিজেদের সৎ বলে ঢক্কা নিনাদ করলেও বহু অভিযুক্তকে দলে আশ্রয় দিয়েছে। এই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজের আখের গোছানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে দলের ভেতরে, অথচ সে কথা বাইরে বলার সাহস ছিল না কারো। সে কথাটাই বলেছেন প্রতিকূল। এই যুব নেতার সততার অভাব নেই, দক্ষতাও যথেষ্ট আছে, দলের জন্য মার খেয়েছেন। কলেজে যখন আক্রান্ত হয়ে আমার দুজন বন্ধু টানতে নিয়ে এসছে, কাকিমা তখন এখানে ছিলেন, এসে বললো কাকিমা একটু বাঁচান। বলার পরে আমার তখন শেষ নেই, তারপরে যা করার কাকিমা করেছে, কাকিমা আমি কোনোদিন ভুলবো না। আমি যে ভিতরে নিয়ে রেখেছিলাম, পায়খানার ভিতরে লুকিয়ে রেখেছিলাম, ওরা আসছে, বলেছি যে ঢুবি কাটারি দিয়ে কাটবো। দেখলেন আপনারা, শুনলেন আপনারা কিরকম ভাবে মার খেয়েছেন। কোথায় মার খেয়েছেন আপনারা জানেন? ডায়মন্ড হারবারে। কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। কে তৃণমূল? তৃণমূলের সেনাপতি বলে যাকে বলা হয়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। তিনি প্রথমে বলতে চেয়েছিলেন তিনি দাঁড়াবেন না, কারণ কি করে দাঁড়াবেন? অভিষেকের একটা সাংঘাতিক অবস্থা, আপনারা সবাই জানেন তৃণমূলের কি অবস্থাই জানে, তৃণমূলের কি অবস্থা এই রাজ্যে সবাই আমরা জানি। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কথা, দলের সেনাপতি, মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র, ভাইপো, সাংঘাতিক প্রতিপত্তি। ডায়মন্ড হারবারের রেকর্ড ভোটে তিনি জিতেছেন। সমস্তই তাদের, তার বিরুদ্ধে প্রতিকূলকে দাঁড় করিয়ে দেওয়া হলো। তার সঙ্গে দল থাকলো, দলের কেউ থাকলো, দল কোনো টাকা পয়সা খরচা করলো, লোক দিল, জন দিল, কিচ্ছু না। তুমি দাঁড়াও, তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি, বুঝে করো, করে খাও। আরে করে খাবে মানে? সে তো করে খাবে না, সে তো অত্যন্ত সৎ লোক, সে তো করে খাবার লোক নয়। এবারে সে কোথায় যাবে? দল কিন্তু দেখবে না। কেন? দলকে, দল মানে শীর্ষ নেতৃত্ব, কোথায় যাবে? দলের শীর্ষ নেতৃত্ব তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন না, আমরা দেখিনি, তিনিও দেখেনি। এটাই হচ্ছে সমস্যা এই সমস্ত জায়গায়। কিন্তু আমি বলে দিলাম আগামী দিনে বিজেপিরও এই ঘটনাই ঘটবে। অন্যদিকে সেলিম কি করছেন? নিরাপদ আসন খুঁজছেন। বহরমপুরে গিয়ে, যেখানে মুসলিম প্রধান জায়গা, কখনো তিনি ওই হুমায়ুনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে যাচ্ছেন, কখনো বা নওশাদের সঙ্গে করতে যাচ্ছেন, যেখানে তার জেতবার সুবিধে, যেখান থেকে তিনি সংসদে পৌঁছে দিতে পারেন। অন্তত ক্ষমতা বলে কথা, ক্ষমতা বড় বালাই। আদর্শ, রাজনৈতিক আদর্শ, শৃঙ্খলা, এই সমস্ত কথা অনেক থাকে, কমিউনিস্টদের মধ্যেও থাকে, সারা পৃথিবীতে থাকে। আপনারা দেখবেন যার জন্যই কমিউনিস্টরাও আস্তে আস্তে ধীরে ধীরে মরে গিয়েছে। কারণ ভেতরের যে গণতন্ত্র, অভ্যন্তরীণ গণতন্ত্র, সেটা নেই, সেটা থাকে না। এই ভারতীয় জনতা পার্টিরও সেটা নেই, আমি বলছি সেটা নেই। অতএব সিপিএম এর সেলিম চান তিনি কি করে জিতবেন? মরে মরুক প্রতীকরা, মুখে তার ধর্ম নিরপেক্ষতার বলি, এদিকে হুমায়ুনের সঙ্গে গলাগলি, নেতা যা বলবেন তাই হবে। ডিক্টেটরশিপ অফ দি প্রলেটারিয়েট। কে প্রলেটারিয়েট? 20 লাখি গাড়ি, 17
দলের অন্দরে ঢুকে যান, ক্যামেরার সামনে বকবক করতে পারেন, বক্তৃতা দিতে পারেন, ভালো বলেন, বলেন খারাপ না, যথেষ্ট ভালো বলেন, লোকে হাততালি দেয়, শতরূপদা করে, হয়ে গেল। আরে তাতে তো দল দাঁড়ায় না, দল উঠে দাঁড়ায় না, সিপিএম দল উঠে দাঁড়ায় না। যতই আপনারা মমতা ব্যানার্জিকে গালিগালাজ করতে থাকুন, ওই গালিগালাজ শেষ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে উঠে দাঁড়ান, উনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন মার খেয়েই উঠে দাঁড়িয়েছেন মাটির থেকে। সমস্যা হলো এটাই, করার কথা কিন্তু সিপিএম এর সেইভাবে, প্রতিকূলরা সেই পথে চাচ্ছিলেন, এবারে প্রতিকূলরা দলের মধ্যেই মার খাচ্ছেন। তিনি একে সংখ্যালঘু, তাই আবার ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে তার হাতে খড়ি, মানে একে মা মনসা, তাই আবার দুনোর গন্ধ। ওই একই অবস্থা বিজেপি, মুখে সততা, কাজে অভিযুক্তদের জন্য রেড কার্পেট। কখনো হেমন্ত বিশ্ব শর্মা, কখনো মারা গিয়েছেন, আমি আর নাম করছি না, শরদ পাওয়ারের ভাইপো, এরকম অজস্র আছে, অজস্র। তো এই যে অবস্থা, আদর্শের নাম করে এসব করলে কর্মী সমর্থকরা খুব বিপাকে পড়ে যান। তৃণমূলের হাতে মার খেয়ে ঘাসফুলের প্রাক্তন নেতাকে দলে তুলে নিয়ে বিরোধী দলনেতা করে নিচ্ছেন বিজেপি শীর্ষ নেতৃত্বে, কিচ্ছু বলার নেই। তিনি আবার শুভেন্দু অধিকারী ডবল হিন্দু হয়ে গিয়ে জানাইয়া দেন তিনি হচ্ছেন প্রকৃত সনাতনী। অন্যদিকে মাথায় যিনি আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি চুপ করে থাকেন আর ভাবেন এবার আর বারাণসী নয়, বারাণসীকে আমি সাজিয়ে গুজিয়ে শেষ করে দিয়েছি, আর বারাণসী নয়, এবারে দাঁড়ালেই হয়তো থাকতে হবে, অতএব আমি অন্যত্র। তাকে যারা মাথায় তুলে নেচেছেন, মাথায় তুলে ভীষণ রকম ভাবে দেবতায় জ্ঞান হিসেবে তাকে পুজো করেছেন, তারাও ভাবেন মোদীজি যখন বলছেন তখন বারাণসী নিশ্চয় তার জন্য উপযুক্ত জায়গা নয়, তার জন্য উপযুক্ত নিরাপদ জায়গা খুঁজতে হবে। আর সেখানে কাকে দাঁড় করানো হবে? এরকম প্রতিকূলের মতন আর কাউকে, যে হারলেও কিছু যায় আসে না, এদের দিয়ে কিছু এসে যায় না, সব উলু খাগড়ার দল। আর যখন মোদিজিরা বা সেলিমরা বলেন তখন সবাই সায় দিতে বাধ্য হয়। আর বিজেপির নিশিকান্তকে বলতে হয় কোনো প্রশ্ন নয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো প্রশ্ন নয়। আর অন্যদিকে দেখুন যেসব দলে এত রাজনৈতিক আদর্শের কচকচি নেই, সেখানে আর যাই হোক কর্মীদের ক্ষমতার রাজনীতি ছাড়া আর কোনো মাথা ব্যথাও নেই। তৃণমূলের এই রাজ্যে দেখুন, আপের আপনারা দেখবেন অত মাথা ব্যথা নেই। আমি জানি ক্ষমতার রাজনীতি কি করতে হয়, বাস্তবোচিত পথে হাঁটবো, সেই কথাটাই লোককে বোঝাবো, কর্মীদের বোঝাবো, সমর্থকদের বোঝাবো, তারাও জানে এই আমাদের শেষ কথা। তাতে কি হয়, অন্য সময় কিছু খারাপ হতে পারে, নীতি নৈতিকতার কথা আমি বলছি না, খারাপ হতে পারে। তো একটা জিনিস হয়, কর্মী সমর্থকরা জানেন মুখের কথা বলতে পারি, ওই সমস্ত অনেক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, আমি বলতে পারি ওর বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে বলতে পারে, শেষ পর্যন্ত আবার যখন ক্ষমতার লড়াইটা শুরু হবে তখন আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হ্যাঁ বাবা চল লড়তে যাই একসঙ্গে, এটা চলে। কারণ সব পথ শেষে এসে যায় কুর্সি দখলের ময়দানে, এই কথাটা বলতে পারেন তারা। সিপিএম বা বিজেপির বুক ফাটে, কিন্তু বুক ফুটে তারা বলতে পারে না গণতন্ত্র নয় দলতন্ত্রই শেষ কথা। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আর আমার গৌতম ব্যানার্জি অফিসিয়াল যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর নোটিফিকেশন আইকনটা অন করে রাখবেন। নমস্কার।